নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। যে খবরের প্রথমে চোখ রাখবো তা হলো আগুন আতঙ্কে এবার রিপোর্ট তলব। ময়দানে মেট্রোর যে আগুন আতঙ্ক ছড়িয়েছে সেই নিয়েই রিপোর্ট তলব করা হয়েছে। সোমবার রিপোর্ট তলব রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির তরফে। রেলওয়ে জিএম এর কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট তলব করেছেন রেলের জিএম এর কাছ থেকে। বিস্তারিত তথ্য দেবেন আবির ঘোষাল, রয়েছেন টেলিফোনে। আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। আবির, এই যে স্ট্যান্ডিং কমিটির তরফে সোমবারের মধ্যে রিপোর্ট তলব করা হলো এই মেট্রোর দুর্ঘটনা নিয়ে, এখনো পর্যন্ত ব্যাপারে আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে? যে কোনো জায়গাতেই দেশের প্যাসেঞ্জার অ্যামিনিটি থেকে শুরু করে যাত্রীদের স্বাস্থ্য এবং সুরক্ষার প্রশ্ন যখনই জড়িয়ে থাকে তখনই স্ট্যান্ডিং কমিটি নিজেদের ভিত্তিতে এই রিপোর্ট চাইতে পারেন। এবং যেটা ভীষণ লক্ষণীয় ছিল যে গতকালের ঘটনার পর এখনো পর্যন্ত মিনিস্ট্রি অফ রেলওয়েজ এর তরফ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যেহেতু রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে চিফ অপারেশনস ম্যানেজার মেট্রো রেলওয়ে এবং একই সঙ্গে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পিসি শর্মা তাদের দুজনের সঙ্গে ফোনে কথা বলেন। গতকালের ঘটনা সংক্রান্ত যে প্রাথমিক কি রিপোর্ট তাদের কাছে রয়েছে সেই বিষয়টা নিয়ে তিনি কথা বলেন। এবং যদিও কথা বলার পর যে ধরনের যুক্তি বা যে ধরনের বিষয়গুলো বলা হয়েছে তাতে তিনি স্ট্যান্ডিং কমিটির দায়িত্বপ্রাপ্ত হিসাবে তিনি মনে করেছেন যে গোটা ঘটনাতে খুব একটা যারা কথা বলছেন তাদের যুক্তি নেই। সেই পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা কি তা যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তা বাদ দিয়েও রেলের মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পিসি শর্মাকে একটা রিপোর্ট তৈরি করে রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠাতে বলেছেন। একই রকম ভাবে আজকে তিনি রেলওয়ে বোর্ডের ইলেকট্রিক্যাল তার সঙ্গে তিনি কথা বলেছেন এই গোটা ঘটনা নিয়ে। এবং রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান অশ্বিনী লোহানি তার সঙ্গে কথা হয়েছে। এবং যদি সোমবারের মধ্যে এই রিপোর্ট পুরোপুরিভাবে না আসে তাহলে অশ্বিনী লোহানির সঙ্গে কথা বলে যাতে রেলের তরফ থেকে কোনো তদন্তকারী দল তৈরি করে গোটা ঘটনা তদন্ত করতে পারা যায় সেই বিষয়ে স্ট্যান্ডিং কমিটির তরফ থেকে প্রস্তাব যাবে। রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির তরফ থেকে প্রস্তাব মিনিস্ট্রির কাছে গেলে সেটি মিনিস্ট্রি কার্যত মেনে নিতে বাধ্য থাকবে। ফলে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার 10 দিনের আগে ঘটনার প্রকৃত সূত্র উদ্ঘাটনের জন্য সেই স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আবির, অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে আমাদের দিলেন। আগুন আতঙ্কের রিপোর্ট তলব এবারে রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির তরফে রেলের জিএম এর কাছে কথা বলা হয়েছে। ইতিমধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তিনি নিজে কথা বলেছেন এবং আগামী সোমবারের মধ্যে রিপোর্ট তলব করেছে স্ট্যান্ডিং কমিটি। কথা বলেছেন চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে সেক্ষেত্রে রেলের সেফটি কমিশনারের সঙ্গেও কথা বলবেন এমনটাই জানিয়েছেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। আমি আজকে রেলের জেনারেল ম্যানেজারকে মেট্রো রেলের তাকে ডেকে কথা বললাম এবং তাকে আমি বলেছি যে প্রথমেই যে মানুষের মধ্যে এই অসহায়তা যেন মেট্রো রেলকে কেন্দ্র করে সৃষ্টি না হয়। দ্বিতীয়ত জানতে চেয়েছিলাম যে এটা হিউম্যান এরর কিনা। কোনো দুর্ঘটনায় যেমন একটা টেকনিক্যাল ইনসিডেন্ট থাকে তেমনি হিউম্যান এরর থাকে। তিনি বললেন না, এটা হিউম্যান এরর নয়। এবং আমি তাকে বলেছি যে অনুসন্ধান করে রিপোর্ট নিয়ে কমিটি থেকে তাড়াতাড়ি পাঠান। আমি সোমবারে আবার দিল্লি গিয়ে এদের রিপোর্ট তলব করব। প্রয়োজনে রেল বোর্ডের চেয়ারম্যানকে ডেকে জিএমকে দিল্লিতে ডাকব, সেখানে কমিটির সামনে সে তার ব্যাখ্যা করুক। এটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। কলকাতার মেট্রো কলকাতার গর্ব। গঙ্গাসাগর থেকে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নে নজর নেই কেন্দ্রের, অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগরের দিকে আপনারা তাকিয়েও দেখেন না, একটা পয়সা দেন না। আপনাদের ভিক্ষে আমরা চাই না। আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম এখানে একটা ভোরসাগর তৈরি করো, একটা বড় বন্দর, তাজপুর বন্দর, যেটা দীঘায় হবে, হলদিয়ায়। আমাদের বলল তোমরা আমাদের 74% শেয়ার দাও, 74%, তাহলে আমরা একটা লোহার ব্রিজ করে দেবো মুড়িগঙ্গার ওপরে। আমি বললাম 74%ই নাও তাজপুরের শেয়ার, কিন্তু আমাকে একটা লোহার ব্রিজ করে দাও। আমি পশ্চিমবঙ্গ সরকারের 74% শেয়ার তোমাকে দিয়ে দিচ্ছি। আজ 3 বছর 4 বছর হয়ে গেল, কোনো উচ্চবাচ্যই নেই। বাংলাটাকে যেন মনে করে বিমাত্রি সুলভ আচরণ করে। পাশাপাশি ফসল বীমার টাকা নিয়েও গঙ্গাসাগর থেকে ফের আরো একবার কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, ফসল বীমার টাকা দেয় রাজ্য সরকার। আমাদের কৃষক ভাই বোনেরা জেনে রাখবেন, শস্য ফসল বীমার যে টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসছে ওটা কেন্দ্রীয় সরকারের টাকা নয়, ওটা রাজ্য সরকারের টাকা। ব্যাংকটা ওদের, টাকাটা আমাদের।
ওদের একটা কর্পোরেশনকে আমরা টাকাটা জমা দিয়েছি, আমরা রাজ্য সরকারের থেকে টাকাটা জমা দিয়েছি। কৃষকদের প্রিমিয়াম দিতে হয় না, ক্রপ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা কে দেয়? আমরা আমাদের গভর্নমেন্ট থেকে দিই, রাজ্য সরকার থেকে, কেন্দ্রীয় সরকার দেয় না। যেহেতু ব্যাংকটা ওদের আর কর্পোরেশনটা ওদের, তাই আপনাদের বলছে দেখো আমরা দিচ্ছি, তোমরা দিচ্ছ? তোমরা 100 টাকায় 30 টাকাও দাও না, 100 টাকায় 80 টাকা রাজ্য সরকার দেয়, আর তোমরা দালালি করো। চাষি ভাই যখন টাকা পাবে তখন ছবি লাগিয়ে দিচ্ছ, আগামীবার থেকে তোমাদের দেবো না, আমরা ডাইরেক্ট চাষিদের হাতে দিয়ে দেবো। এর পাশাপাশি 100 দিনের কাজে টাকাও দেয়নি কেন্দ্র। গঙ্গাসাগর থেকে এই নিয়েও মোদী সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক জায়গা আছে এখনো গরিব অঞ্চল, 100 দিনের কাজে লোকেরা টাকা পায় না ঠিক মতো। কেন জানেন? ব্যাংক নেই। স্বাধীনতার এত বছর পরেও অনেক জায়গায় ব্যাংক নেই। আমরা কোঅপারেটিভ ব্যাংককে দিয়ে 26টা জায়গায় এই জেলায় ব্যাংক করিয়েছি। 2 মাস 100 দিনের কাজের লোকেরা পয়সা পায়নি। আমি কাল জেলার রিভিউ মিটিংয়ে জানছিলাম, কারণ যে টাকাটা দিল্লির দেওয়ার কথা টাকাটা দেয়নি। মনে রাখবেন, এটা দিল্লির নিজের টাকা নয়, আপনার আমার ইনকাম ট্যাক্স। 100 দিনের কাজে 2,500 কোটি টাকা এখন বাকি আছে, ফলে 2 মাস 100 দিনের কাজের লোকেরা টাকা পায়নি। আমি কালকে একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা দরকার হলে আমরা আমাদের থেকে দেবো। কেন্দ্রীয় সরকারের কাজ নয় মানুষের টাকা আটকে দেওয়ার। শিক্ষা দেবে কে? রাজ্য দেবে। খাদ্য দেবে কে? রাজ্য দেবে। কৃষি দেবে কে? রাজ্য দেবে। খেলাধুলা কে দেবে? রাজ্য দেবে। আইন শৃঙ্খলা বজায় রাখবে কে? রাজ্য করবে। মেলা চালাবে কে? রাজ্য সরকার করবে। ছাত্র যুবককে চাকরি দেবে কে? সব রাজ্য করবে, আর তুমি দালালি করবে। নতুন বছরের উপহার। ফেব্রুয়ারি মাসের মধ্যেই দক্ষিণ 24 পরগনার হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে চালু হচ্ছে নতুন সেতু। ফলে সরাসরি সড়ক পথেই কলকাতা থেকে বকখালি পৌঁছতে পারবেন পর্যটকরা। সহজ হবে নদী পারাপার, তাতে দুর্ভোগ কমবে স্থানীয়দেরও। দক্ষিণ 24 পরগনার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালি। এবার কলকাতা থেকে বকখালি যাতায়াত আরো সহজ হচ্ছে। সৌজন্যে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর তৈরি হওয়া নতুন সেতু। এতদিন নামখানায় পৌঁছে নৌকা অথবা ভেসেলে নদী পেরোতেন পর্যটকরা, তারপর নারায়ণপুর থেকে যেতেন বকখালি। নতুন সেতু পথে নৌকায় নদী পেরোনোর ঝক্কি কমবে। সেতুর পাশেই ফুটব্রিজ থাকায় উপকৃত হবেন স্থানীয়রাও। সোজাসুজি এতে চলে যাবে, বকখালি চলে যেতে পারবে। আর এখানে যে গাড়ির যে জ্যামগুলো হয় সেই জ্যামগুলো হবে না, কোনো বাধা থাকলো না, একদম বকখালিই যাবে। নদীর ঝামেলাগুলো অনেকে অ্যাভয়েড করতে চায় না। হেভি উপকারী। প্রত্যেক মানুষ যাতায়াতে আসার খুব কষ্টকর হতো, রাতে বিতি এই রোগীকে নিয়ে এসে প্রচুর একটা হ্যারান হতো। যত দ্রুত সম্ভব কেন্দ্র ও রাজ্য সরকারের এই যৌথ প্রকল্পটি শেষ করতে চাইছে প্রশাসন। খুব সত্বর হয়ে যাবে। হাতানিয়া দোয়ানা ব্রিজ আমরা আশা করছি আগামী জানুয়ারি মাসের মধ্যে, 2019 জানুয়ারি মাসের মধ্যে আমরা খুব চেষ্টা করছি। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ শুরু হয়েছিল 2014 সালের সেপ্টেম্বর মাসে। খরচ হয়েছে 228 কোটি টাকা। নামখানা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।